দেখেছিস নাকি আয়াস ভাইয়া আর আরিয়ার এঙ্গেজমেন্ট হয়ে গেছে? তাছাড়া ভাইয়া আরিয়াকে পছন্দ করে, আমরা সবাই জানি, তাই না? প্রেমার কথায় আরিয়া শোয়া থেকে হকচকিয়ে উঠে বলল, কি বলছিস? আয়াস ভাইয়ার প্রেমে পড়েছে সামিরা? আরে আসতে বল না। আচ্ছা আগে বল, এটা কি সত্যি? প্রেমা সামিরা অবাক হলো নিজের ফিয়ন্সির ব্যাপারে। এটা শুনলে অন্য কেউ হলে এতক্ষণে গোষ্ঠী শুদ্ধ মাথায় তুলত, আর একে না আগ্রহ নিয়ে জিজ্ঞেস করছে। তার বলছি কি, কাল রাত্রে এদের মধ্যে কি হয়েছে শুনলে তো তুই। কি হয়েছে বল না, শুনবো। আসলে রাতে সামিয়া জামার। আয়েশ প্রেমার কথার রেশ টেনে দরজার কাছ থেকে বলে উঠল, এসব হচ্ছেটা কি এখানে? তোমরা কি এখনো ছোট? কার সামনে কি বলতে হয় সেটাও জানো না? সামিরা ভয় পেয়ে গুটিয়ে যায়। আমি বলেছিলাম অ্যাক্সিডেন্টটা একটা জাস্ট অ্যাক্সিডেন্ট, বুঝিনি কি বলছি এটা নিয়ে। আর একটা কথা শুনলে কিন্তু খারাপ হয়ে যাবে। ভাই আমি শুনবো, আমায় বলো না প্লিজ। আয়েশ আরিয়ার দিকে তাকায়। কি সুন্দর নিষ্পাপ চেহারা এই মেয়ের। তার উপর আজ আবার দুধ সাদা শরীরে মেরুন কালারের হিজাব বেঁধেছে, মনে হয় যেন ফুটন্ত লাল পদ্ম। এই মেয়ে কি তাকে অস্ত্র ছাড়াই মেরে ফেলবে রূপ দিয়ে? আজব। কি হলো, চুপ করে আছো কেন, বলো না। শুনবে, আসলে হয়েছে কি, ওরা মজা করছে শুধু শুধু কাল থেকে আমাকে রাগানোর জন্য। ও, আমি ভেবেছিলাম আবার সত্যি সত্যি। আচ্ছা, যদি সত্যি হতো তোমার খারাপ লাগতো না? খারাপ কেন লাগবে? ভালোবাসার সময় অসময় মানে নাকি? দিক বিদিক না দেখেই তো হয়। আরিয়ার কথায় আয়েশ বোধ হয় একটু ধাক্কা খেল। আচ্ছা, তুমি কি এখনো প্রেমে পড়েছিলে কারো? সেটা তো জানি না ভাইয়া, কিন্তু আমার সাথে সবসময় বাজে হয়। বুঝলাম না ঠিক। কিছু না, আমাকে কেউ বুঝবে না, কোনোদিনও না। আরিয়ার কথার রেশ টেনে কেউ পেছন থেকে বলে উঠল। ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। কারো খাপছাড়া কথার শান্ত কণ্ঠে শুনে সবাই পেছনে তাকালো। আফরান দুহাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে, পরনে প্রতিদিনের মতোই কোট প্যান্ট টাই। আয়ুষ আফরানকে দেখে বোধহয় নাখোশ হলো। প্রেমা সামিরা অবাক। এখানে আফরান ভাইয়ের বিয়েতে আসবে, যা কল্পনার বাইরে ছিল। প্রেমা সামিরা বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। ভাইয়া, আপনি সত্যি এসেছেন? বিশ্বাস হচ্ছে না, বসুন না এখানে। সোফা দেখিয়ে ইশারা করে কথাটা বলল সামিরা। আফরান কারো দিকে না তাকিয়ে সোজা আরিয়ার সামনে আসলো। আরিয়া থরথর করে কাঁপছে। সকালের জন্য নিশ্চিত আবারও কপালে দুঃখ আছে। আমি কিছু করিনি, আমি সত্যি বলছি। আমি চাচা মানে সামিরা আমাকে আসতে মানা। আসলে আরিয়ার অগোছালো কথাগুলো সবাই খেয়াল করছে। প্রেমা সামিরাকে ফিসফিস করে বলছে, এমন হ্যান্ডসাম একটা লোক মাফিয়া কিভাবে হলো সেটাই বুঝি না, আজব। সামিরা প্রেমার কানের কাছে এসে বলল, এসব ছাড়, নিজের গাল সামলা। আগে যদি ভুলে আমার গালেও চড় পড়ে, মান সম্মান। আরে কি বলছিস? আমাদের কেন মারবে? আরিয়ার গালে হয়তো পড়বে, কিন্তু আমরা তো শুনেছিলাম ভাইয়া দেশের বাইরে গিয়েছে, তাহলে কখন আসলো? এসব ভাবনা বন্ধ কর, আর বাকি সিন দেখ। আয়ুষ আফরানের কাছে এসে বলল। এখানে আসার পারমিশন তোকে কে দিয়েছে? আফরান আরিয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে আয়ুষের উত্তরে বলে, আয়ুষ, তুই এখনো বাচ্চা মানুষ, শুধু শুধু বড়দের মাঝে আসিস না। আমি এসেছি নাকি তুই আসছিস? আরিয়াকে মারার চিন্তা বাদ দে। অকারণে শুধু কেন মারিস মেয়েটাকে? আর তাছাড়া আমার ফিয়ন্সি এখন ও, সো ডোন্ট টাচ। কথাটা বলে আরিয়ার বাম হাত ধরে আয়েশের পাশে দাঁড় করায়। আরিয়ার ভয় যেন দ্বিগুণ বেড়ে গেল। হ্যাঁ প্লিজ, হাতটা ছেড়ে দিন। আমি ঝামেলা চাই না, ছাড়ুন। কিছু না বলে আরও শক্ত করে হাতটা চেপে ধরলো আয়ুষ। ভয় পেও না, আমি আসি। আরিয়ার বুক ধুকপুকিয়ে আওয়াজ হচ্ছে, নিশ্চয়ই আজ মেরেই ফেলবে একদম তাকিয়ে। আরিয়ার হাত স্পর্শ করতে দেখে আফরান সাথে সাথে চোখ বন্ধ করে নিল। কপালের রগগুলো ভেসে উঠল। দুহাত মুঠি করে নিজেকে স্থির রাখার বৃথা চেষ্টা চালালো। আরিয়া আফরানের অবস্থা দেখে ভয়ে চোখ দিয়ে পানি ফেলে আয়ুষকে উদ্দেশ্য করে বলল, প্লিজ একটা রিকোয়েস্ট, আমার হাতটা ছাড়ুন। আরিয়ার চোখে ভয়ের আভা সংযুক্ত জল দেখে আয়ুষ ঠিক থাকতে পারল না। আরিয়ার হাত ছেড়ে দিয়ে আফরানকে উদ্দেশ্য করে বলল, দেখ তোকে কতটা ভয় পাই মেয়েটা।
তোকে দেখলেই ভয়ে কান্না করে দিয়েছে, তবুও তুই ওর পিছে লেগে থাকিস। হোয়াই? ও কি করেছে তোর বলো তো? আফরান এবার চোখ খুলে তাকায়। চোখ দুটি লাল হয়ে আছে। হয়তো আয়েশকে এখনই কিছু করে ফেলবে, দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু এক সেকেন্ডও দেরি না করে আফরানের রাগের বহিঃপ্রকাশ ঘটার আগে আরিয়া ধপাস করে সবার সামনে আফরানকে জড়িয়ে ধরে। আকস্মিক ঘটনায় সবাই স্তব্ধ। কি হলো কারোই বোধগম্য হলো না। প্রেমা সামিরার চোখ দুটি গোল গোল রসগোল্লা হয়ে আছে। আরিয়া আফরানকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে দুবার একটু বড় করে নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, প্লিজ ঝামেলা করবেন না, এটা বিয়ে বাড়ি, ভাইয়ার দোষ নেই, ভাইয়া বুঝতে পারেনি। শান্ত হন, সত্যি বলছি এবার থেকে বান্ধবীর মতো থাকবো, আর ভুল করব না, আর কাউকে আমার ছোঁয়ার সুযোগ দিব না আমি কখনো, প্রমিস, পাক্কা প্রমিস। কথাগুলো একসাথে বলে থামে আরিয়া। আফরানের বুক থেকে মাথা উঠিয়ে আফরানের দিকে তাকায়। আরিয়ার স্পর্শ পেয়ে সাথে সাথে চোখ বন্ধ করেছিল আফরান, এখনো চোখ বন্ধ করে আছে। আরিয়া শান্ত গলায় আফরানের গাল দুটিতে হালকাভাবে নিজের হাত দুটো রেখে বলল, তাকান আমার দিকে, দেখুন, আর রাগ করবেন না প্লিজ। আফরান চোখ খুলল, চোখের লাল আভা কমে এসেছে। এতক্ষণ বোধহয় রাগ কমানোর জন্যই এমন করেছিল। কপালের ভেসে ওঠা রগগুলো বিলুপ্ত প্রায়। দু হাতের মুঠি হালকা হয়ে আসলো। আয়েশের মাথার উপর যেন কেউ কোনো ভারী জিনিস ছুঁড়ে ফেলেছে। বুকটা লাফাচ্ছে চিনচিন ব্যথায়। যার থেকে পালিয়ে এসেছে এত বছর, আজ তার বুকে সে নিজেকে সুরক্ষিত ভাবছে। এটা কি আদৌ সত্যি? হ্যাঁ, সব সত্যি। তার চোখের সামনে সেটাই হচ্ছে এই মুহূর্তে। আয়েশ এক হাতে বুকের বাম পাশটায় নিজেকে সব শক্তি দিয়ে ধরল। প্রেমা সামিরা হতাশ, খুবই হতাশ। এটাও সম্ভব, সত্যিই সম্ভব। যার নামে সারা বছর খারাপ কথা শুনেছে, আজ নিজেই তার মাঝে নিজেকে হারিয়েছে। তাছাড়া যাকে কন্ট্রোল করা কারো পক্ষে সম্ভব নয়, তাকেই আরিয়া দুটি কথায় থামিয়ে দিল। ভেরি ইন্টারেস্টিং। দুজনের মুখ হা হয়ে আছে এখনো। আফরান আরিয়ার দিকে তাকিয়ে দু হাতে আরিয়াকে কুলে তুলে নেয়। এই রুমটা এখন আমার চাই। আফরানের কথায় আয়ুষ স্তব্ধ হয়ে রুম ছাড়ল। প্রেমা সামিরাও দেরি করল না। আফরান আরিয়াকে প্রথমে ওয়াশরুমে নিয়ে গিয়ে আয়ুষের স্পর্শকৃত হাতটায় পানি দিয়ে নিজ হাতে স্লাইড করে ধুয়ে দিয়ে বেরিয়ে আসে। তারপর খাটের উপর শুইয়ে দিয়ে দরজা আটকিয়ে এসে আরিয়ার পাশে বসে মাথায় হাত বোলালো। আরিয়া ভয়ে এখনও কাঁপছে। আফরান বিরক্ত কণ্ঠে বলল, এইভাবে কাপাকাপির কি আছে? যখন অবাধ্য হও তখন খেয়াল থাকে না কি করছো? আরিয়া কিছু বলল না। বলেছিলাম না সকালে না আসতে? শরীর কতটা দুর্বল হয়েছে তুমি জানো? তবু আসলে, আর অন্যের ছোঁয়া হাতে। আরিয়া আফরানের কথা শেষ করতে না দিয়ে বলল, আমি ইচ্ছে করে দেইনি তো, আপনি দেখলেন না? সত্যি বলছি আমি অনেকবার নিষেধ করেছি। আবার তর্ক করছো? তোমার সাহস হয় কিভাবে আমার উপরে কথা বলার? আমি এমনিতেই অনেক সাহসী। হয়েছে, এখন চুপ করে একটু ঘুমাও, আর এটা খোলো, ঘেমে গেছে অনেক, পরে আবার অসুস্থ হয়ে যাবে। বলে আফরান নিজেই পিনগুলো ছাড়িয়ে হিজাব খুলে দিল। আরিয়ার ঘাড়ে পড়ে যাওয়ার দাগটা এখনও পিনপিনে হয়ে আছে। সারতে সারতে কিছুদিন সময় নেবে হয়তো। আফরান ডাকটির উপরে কয়েকবার হাত বোলালো। খুব চলছে? আরিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক বোঝায়। আফরান এবার আরিয়ার জামার হাতা ওপর দিক থেকে নিচে নামানোর চেষ্টা করে বাহুতে ক্ষতগুলো দেখার জন্য, কিন্তু আরিয়া লজ্জায় আড়ষ্ট হয়ে আফরানকে বাধা দিতে চায়। আফরান একটু ধমকিয়ে একটা হাতা একটু নিচে নামায়। বাহুতেও নখের দাগগুলো কালচে হয়ে আছে। খুব ব্যথা এখনো? আরিয়া আবারও মাথা নাড়িয়ে সম্মতি দেয়। আচ্ছা, জামার নিচে এটা না পড়লে হয় না? শরীরে চাপ লাগে না? আরিয়া আফরানের কথাটা ঠিক বুঝল না, তাই জিজ্ঞাসা দৃষ্টিতে আফরানের দিকে তাকায়। আফরান দ্বিধাহীনভাবে কাঁধে দৃশ্যমান ফিতাটি ধরে বলল, এটা। আরিয়া যদি পারত এখন এই লোকটাকে মেরে পুঁতে দিত, না হয় নিজে মাটির নিচে গর্ত খুঁড়ে ঢুকে যেত। আফরান আরিয়াকে কাচুমাচু করতে দেখে বলে, কি হয়েছে? আরিয়া কোনো কথা না বলে আফরানের কোটের নিচে ঢোকার বৃথা চেষ্টা চালায়। আফরান কপাল কুঁচকায়। কি হয়েছে সেটা বলবে তো? আমি কি খুব বেশি লজ্জার কথা বলে ফেললাম? আরিয়া চোখ বন্ধ করে আফরানের কোটের উপর দিয়ে পেট বরাবর মুখ লুকালো। আফরান এক প্রকার বিরক্তি নিয়ে নিজের কোটটা খুলে নিয়ে আরিয়াকে উঠিয়ে নিজের উড়ুতে বসিয়ে বলল, কিভাবে কাবু করতে হয় সব শিখে আছে দেখছে।
আরিয়া কথা না বলে আফরানকে জড়িয়ে ধরল। কি করেছি? আফরান কথা না বানিয়ে আরিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। হলুদের অনুষ্ঠান চলছে, গান বাজছে বক্সে, নাচের জন্য ছেলে পুলে আনা হয়েছে। সামিরা স্টেজে বসে আছে, পাশে প্রেমা আছে। আরিয়া একটু আগে ঘুম থেকে উঠে এখন রেডি হচ্ছে। সবাই তো শাড়ি পরেছে, কিন্তু আমার ভাগ্যটাই খারাপ যে শাড়ি কিনেও পরতে পারছি না, শুধুমাত্র ওই মাফিয়াটার জন্য। সব দোষ ওই মাফিয়াটার। কিছু হলেই মারতে হবে, কিছু হলেই আঘাত করবে, সারা শরীরটা আঘাতের চিহ্ন দিয়েছে। শাড়ি পরলেই তো ছোট হাতের ব্লাউজ দেখা যাবে আঘাতের চিহ্ন, আবার গলায়ও আছে, সব দেখা যাবে। কথাটা ভেবে ঠোঁট ভেঙে কান্না করে দেয় আরিয়া। কারো হালকা ধ্বনি পায়ের শব্দে পেছন ফিরে তাকায়। নাবিল দাঁড়িয়ে আছে, হাতে একটা নীল রঙের লেহেঙ্গা নিয়ে। আরিয়া চোখ মুছে বলে, জি ভাইয়া, কিছু বলবেন? আসলে আমি জানি তুমি হলুদ শাড়ি পরতে পারবে না, কিছু মনে না করলে এটা পরতে পারো, ফুল হাতা আছে, আর ইচ্ছে করলে ওড়নাটা দিয়ে গলা ঢেকে রাখতে পারবে। আরিয়া আশ্চর্য হয় যে উনি কিভাবে জানলেন। নাবিল হেসে বলল, আরে এভাবে তাকিয়ে আছো কেন? বোনের বিয়ে কার কিভাবে সমস্যা হচ্ছে সবটাই তো দেখতে হবে, তাই না? আমার নতুন ড্রেস আছে, এটা লাগবে না, অন্যটা পরে নেবো আমি। কেউ কিছু দিলে ওটা গ্রহণ করতে হয়, জানো না? বলে খাটের উপর লেহেঙ্গাটা রেখে দিয়ে রুম থেকে বেরিয়ে যায় নাবিল। আরিয়ার কিছু না ভেবে এটাই পরে নেয়, হালকা মেকআপ করে নেয়। আয়নাতে নিজেকে একবার দেখে নিয়ে লজ্জায় লাল হয়। দ্বিতীয়বার তাকানোর ফুসরত হয়নি আর। আরিয়াকে সিঁড়ি বেয়ে নামতে দেখে সবাই ওদিকেই তাকিয়ে রয় হাঁ করে। বড়রাও তাকিয়ে আছে। লাল নীল বিভিন্ন কালারের লাইটের মাঝে সাদা ফোকাস বাতিটা এই মুহূর্তে তার উপরেই আছে। সবার দৃষ্টি আরিয়ার দিকে। বিষয়টা বুঝতে পেরে কাচুমাচু করে কিছুটা। নীল ড্রেসে আরিয়াকে পুরোই নীল পরি লাগছে। প্রেমা সামিরাকে বলল, দেখ, ঢঙ্গি আসছে। হলুদ শাড়ি পরতে ওর নাকি চুলকানি আছে, তাই এটা পরেছে। যাই বলিস আরিয়া, কে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। জাফর এগিয়ে এসে বলল, বাহ, আজ আমার মামুনিকে তো একদম নীলপরি লাগছে। জাফরের মুখে প্রশংসামূলক শব্দ শুনে আরিয়া স্মিত হাসল। আরিয়া এসে সোফার এক কোণে বসে একটু দূরে থাকা কিছু ছেলে আরিয়াকে এখানে বসতে দেখে জায়গা থেকে উঠে আরিয়ার পাশ ঘেঁষে বসার চেষ্টা করে। আরিয়া ব্যাপারটা ভালো চোখে দেখেনি, তাই এক মুহূর্তও আর এখানে না বসে উঠে গেল জায়গা থেকে। ছেলে দুটিও উঠে আরিয়ার পিছু নিল। পেছন থেকে একটা ছেলে আরিয়াকে লক্ষ্য করে বলল, এই নীলপরি সিঙ্গেল নাকি? অবশ্য সিঙ্গেল হলেও আমাদের কোনো আপত্তি নেই। আরিয়া কথাটা শুনে একটু ভয় পায়, তাই চাচার পাশের চেয়ারটায় গিয়ে বসলো। ছেলে দুটিও আরিয়ার পেছনের চেয়ারটায় বসলো। কিছুক্ষণ পর দুজন ছেলের একজন পেছন থেকে আরিয়ার পিঠে হাত দেওয়ার উদ্দেশ্যে হাত বাড়াতে যায়। দূর থেকে প্রেমা বিষয়টা লক্ষ্য করে জলদি করে এসে একটু আস্তে করে দুটো ছেলেকে উদ্দেশ্য করে বলে উঠল, এটাতে হাত বাড়িয়ে নিজের প্রাণ হারানোর ইচ্ছা করো না। প্রেমাকে পাশে দেখে আরিয়া একটু স্বস্তি পেল যেন। ছেলে দুটির একজন বলে উঠল, এই মেয়ে তুমি কে? কাবাব মেয়ে হাড্ডি হইও না। ভালোর জন্য বললাম, ভালো লাগেনি। ওকে, দাও হাত। আগে 4-5টা দেখে তারপর দাও, ওকে? না হলে আগামী 10 মিনিট বেঁচে থাকার নিশ্চয়তা আমি তোদের দিতে পারছি না। অযথা এদের সাথে কথা কেন বলছিস? তুই জানিস এরা কি করেছে? দেখছি কখন থেকে পিছু নিচ্ছে, তাই চাচার সাথে এসে বসলাম, কিন্তু চাচাকে বলার সাহস পাচ্ছি না। গানের আওয়াজে চাচা শুনবে না। ওরা পেছন থেকে তোকে টাচ করার চেষ্টা করেছিল, সেটা জানিস? হোয়াট? আমি ওইখান থেকে দেখছিলাম তোকে। এরা ফলো করছে তোকে। ঝামেলা করে লাভ নেই, চলো অন্য কোথাও যাই। আমি স্টেজে গেলে ভাইয়া বকবে জানি, তাই যাচ্ছি না। কোন ভাইয়া? ও আচ্ছা, আমি তো ভুলে গেছিলাম। আপনার মিস্টার মাফিয়া তো আপনার ভাইয়া। তোমরা কিন্তু বাড়াবাড়ি করছো। আর তোমাকে না যেতে বললাম এখান থেকে, যাচ্ছ না কেন? সো ফানি। আচ্ছা, আপনারা এখানে কার কি হন? আমার বাবার বন্ধু, বিয়ের কন্যা তথা বইয়ের বাবা। গুড, কিন্তু আপনারা কি জানেন আমরা কারা? বইয়ের বান্ধবী হবে আর কি। গুড, বাট সবটা জানেন না। চুপচাপ এখান থেকে চলে যান, না হলে পরে আফসোস করবেন। কি করবে তুমি? হ্যাঁ, এতটুকু মেয়ে, মুখে এত বড় কথা।
আমরা তোমার পিছনে আসিনি, নীলপরির পিছনে এসেছি। তুমি এখান থেকে চলে যাও। জানি, কিন্তু আপনাদের নীলপরি তো বিবাহিত। আরিয়া অবাক হয়, পার্শ্বে চুপ করে দেখছে প্রেমা হয়তো পিছু ছাড়ানোর জন্যই বলছে তাই। আমাদের কোনো সমস্যা নেই, বিয়ের পরও এরূপ তো আর যায়নি। প্রেমা কিছুটা বিরক্ত নিয়ে শেষে জাফর চাচাকে ডেকে বলল। চাচা, এই ছেলে দুটো কখন থেকে ডিস্টার্ব করছে? জাফর প্রেমার আওয়াজ পেয়ে এদিকে ফিরে বলল। কি হয়েছে এখানে? তোমাদেরকে তো ভদ্রঘরের সন্তান মনে হয়, এখান থেকে চলে যাও। ছেলে দুটি অপমান বোধ করে চেয়ার ছাড়ে। জাফর হেসে বলল। কোনো সমস্যা হলে জানিও মামুনি। আরিয়া মাথা নাড়ল। রাত অনেকটাই হয়ে গেছে, এখনো অনুষ্ঠান চলছে। সামিরা স্টেজ ছেড়েছে, ওইখানে বসে থাকতে ভালো লাগছে না আর তার, কিন্তু এসেও শান্তি পেল না। মা খালামণিরা ডেকে নিয়ে গেল, এখন হলুদ দেবে। হই হুল্লোড় সব রকম মজার মধ্যেই শেষ করলো হলুদ লাগানো। হলুদ লাগানো শেষ করে সামিরাকে গোছলে পাঠালো। সামিরা ঘরে গিয়ে চমকে ওঠে। আয়ের হাত পা ছেড়ে দিয়ে ঘুমিয়ে আছে। প্রতিটা রুমে রুমে মানুষ হয়তো খালি না পেয়ে এখানে শুয়েছে। আয়েশ এত বছর ধরে এ বাড়িতে আছে, কখনো অন্য নজরে তো সামিরা তাকে দেখেনি। তাহলে এই 2 দিন ধরে কি হয়েছে কি তার? হঠাৎ করে দুপুরের কথা মনে পড়ে। আরিয়া আফরান যে একে অপরকে ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আফরান ভাইয়াও কারো প্রেমে পড়েছে সেটা। কিন্তু আয়াস ভাইয়া তো সেই কত বছর ধরে আরিয়াকে পছন্দ করে, তার অপেক্ষায়। আচ্ছা, ওনার কি কষ্ট হচ্ছে না? হবেই তো, এত বছরের ভালোবাসা হারালে কে না কষ্ট পাবে। তাই তো সারাদিন তার দেখা পাইনি। বাড়িতে যে ছিল না সেটা সামিরা বুঝতে পেরেছিল, কারণ বিকেলবেলা সারা বাড়ি খুঁজেছিল এক পলক দেখার আশায়। কখন আসলেন তিনি? এসেও অনুষ্ঠানে যাননি কেন? থাক, আর কিছু এখন না ভাবি। কি অবস্থা হয়ে আছে শরীরে, গোসলে যাই। বলে কাবার থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। সুন্দরী, এখন তুমি কি করবে বলো? এখন কে বাঁচাবে তোমায়? আরিয়া সোফায় বসে জুসটা হাতে নিয়েছিল। প্রেমা একটু আগে উপরে গেছে, আমাকে বসতে বলল। আপাতত মানুষ কমে এসেছে এখানে, চাচাও নেই। আছে কয়েকজন মুরব্বী মহিলারা, তাও সবাই নিজের মতো ব্যস্ত, হাতে হাতে কাজ করছে। উপরে জায়গা নিয়ে একটা রুমও খালি নেই। প্রেমা সেই ব্যবস্থাই করতে গিয়েছে। আরিয়া ভয়ে সোফা থেকে উঠে গেল। পেছন থেকে একটা ছেলে আরিয়ার ওড়না ধরে ধীরে ধীরে পেঁচাতে লাগলো। আরিয়া কাপা গলায় বলল। দেখুন, আপনারা ভুল করছেন, আমি কিন্তু চেঁচাবো। আমরা জানি তোমার চেনার মতো সাহস নেই সোনা। আমি আবারও বলছি, ভুল করছেন আপনারা। আমার বয়ফ্রেন্ড যদি দেখে এভাবে আপনাদেরকে মেরে ফেলবে তাহলে। তার মানে তুমি বিবাহিত নও? গুড। আচ্ছা শোনো, যেহেতু তুমি বিবাহিত নও, তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানোই যায়, তাই না? আরিয়া কাঁপছে, ভয়ে চারদিকে দেখছে, আজ ভীষণ করে কাউকে খুঁজছে। আমার ওনাটা ছাড়ুন, নয়তো সমস্যা হবে আপনাদের। নিজেরা তো মরবেন, আমাকেও মার খাওয়াবেন। আরিয়ার কথার রেশ টেনে কেউ বলল। গুড, সবটা আগে বোঝানোর জন্য। কালারিং বাতির জন্য চেহারা স্পষ্ট না হলেও আওয়াজ শুনে আরিয়া স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, কিন্তু মুহূর্তেই আবার আরেকটা ভয়ে আরিয়ার শরীর কাঁপে। নিশ্চয়ই আজকেও কপালে মায়ের আছে ভেবেই বলে উঠল। বিশ্বাস করুন, আমি এখানে চুপচাপ বসেছিলাম, শুধু কিছু করিনি আমি। পাশে থাকা ছেলেটি দাঁড়িয়ে বলল। এই শালা মাঝখানে কোথা থেকে আসলি? যত সব আজাইরা পেঁচাল। মালটারে যতক্ষণই একলা পাই তখনই একটার পর একটা জুটে। আফরান হেসে বলে। ভাই বিশ্বাস কর, মালটা একদম হেব্বি। টেস্ট করে দেখতে পারিস, আমিও করেছিলাম। কিন্তু কি জানিস, ভিটামিন ছাড়া তো তাই একটু কম মিষ্টি। আফরানের কথা ঠিক একটু আগে গান বক্স অফ করায় পুরো রুমে তার আওয়াজ আসলো। রুমের লাইট জ্বলে উঠল, এখন সব স্পষ্ট দেখা যাচ্ছে। কি সব বলছেন ভাইয়া? আপনিও এদের মতো? ছেলে দুটি আফরানকে দেখে চমকে ওঠে, হাত থেকে ওনাটা হালকা হয়ে আসে। পাশের ছেলেটি বলল। বস, আমার। আরিয়া অবাক হয়। ড্রয়িং রুমে এই মুহূর্তে যারা উপস্থিত সবার দৃষ্টি আফরানের ওপর। আফরান এখানে এসেছে যেন স্বপ্নের মতো। কম বেশ এখানে আফরানকে সবাই চেনে, কিন্তু সে যে এখানে আসবে কেউ ভাবেনি। দুপুরে এসেছিল, কাজের মধ্যে কেউ হয়তো খেয়াল করেনি।
আফরান পাশের সোফাটায় বসে পায়ের ওপর পা রেখে বলল, এভাবে তোতলাচ্ছিস কেন? চল একটা গেম খেলে। তোদের মধ্যে জিয়াকে টেস্ট করবে, মেয়েটা তার, যে প্রথমে মেয়েটাকে ছোবে। আফরানের কথায় আরিয়া এবার ঠোঁট ভেঙে কান্না করে দেয়। আপনি খুব খারাপ মিস্টার মাফিয়া, আপনি সত্যি খুব খারাপ, আপনিও এদের মতো। ছেলে দুটি আফরানের কথায় যেন সাহস পায়। তারা ভাবছে হয়তো মেয়েটার সাথে আফরানের কোনো অঙ্ক আছে, তাই নিজের হাতে না করে ওদের দিয়ে করাতে চায়। সত্যি বলছেন স্যার? একবার কথা দুবার বলতে পছন্দ করি না। যে ছেলেটার হাতে আরিয়ার ওড়না পেঁচানো ছিল, সে ছেলেটা বাঁকা হেসে এক হাতে আরিয়ার দিকে বাড়াতে গেলে শব্দ উচ্চারণ করে সবাই দেখছে এখানে কি হচ্ছে। আসলে এটা যে হবে কেউ হয়তো ভাবেনি। ছেলেটা যে হাতে স্পর্শ করতে চেয়েছিল ওই হাতের আঙুলগুলো একটাও এই মুহূর্তে জোড়া লাগানো নেই। আফরান সোফায় বসে থেকে কোটের নিচ থেকে ছোট্ট একটা ধারালো ছুরি বের করে ছুঁড়ে মারে। সাথে সাথে ছেলেটার আঙুলগুলো আলাদা হয়ে যায়। পাশে থাকা ছেলেটা ভয়ে হাঁটু গেড়ে বসে তোতলাচ্ছে। আরিয়া ঠিক বুঝলো না কি হলো সবটা। কয়েক সেকেন্ড থেকে চিৎকার করে সেখান থেকে গিয়ে হাসিনা বেগমের পিছনে লুকায়। সবাই ভয়ে জড়সড়ো হয়ে আছে। তারা এতদিন টিভিতে নিউজ দেখেছে আফরান চৌধুরী এটা করেছে ওটা করেছে, কিন্তু আজ সামনে থেকে দেখছে। তোরা জানিস আজ তোরা কোথায় হাত দিয়েছিস? ও, আফসোস হচ্ছে? মেয়েটা বারবার বলছিল তোদেরকে বাঁচানোর জন্য, কিন্তু তোরা বুঝছিস কই? আমার তো কিছু করার নেই, তাই না? আফরান যে ছেলেটার আঙুল কেটে দিয়েছিল ও ছেলেটাকে ইশারা করলো ছুরিটা দিয়ে যেতে। ছেলেটা ভয়ে কাঁপতে কাঁপতে ছুরিটা উঠিয়ে আফরানের সামনে নিয়ে এসে বলল, আর হবে না স্যার, ভুল করে ফেলেছি, আমরা বুঝতে পারিনি। ছেলেটার বুক থেকে রক্ত পড়ছে। ছুরিটা ঠিক বুক বরাবর বসিয়ে আফরান বলল, ও সরি রে, আসলে বুঝতে পারিনি, সামান্যতে মরে যাবে। বলে ডেভিল হাসি দিয়ে পেছনে তানভীরকে ইশারা করলো কি জানি। তারপর তানভীর কাকে যেন কল করলো। আফরান তানভীরকে উদ্দেশ্য করে বলল, আর ওইটাকে যা ইচ্ছা কর, তোর ইচ্ছা। বলে আফরান উঠে দাঁড়ালো। মিনিটের মাথায় দুজন বলিষ্ঠ লোক এসে ছেলে দুটোকে নিয়ে গেল আর জায়গাটা আগের মতো পরিষ্কার করে গেল। প্রেমা সামিরা সারা বাড়ি নিস্তব্ধ পেয়ে বারান্দায় এসে দাঁড়িয়ে নিচের সবটাই দেখেছে এতক্ষণ। জাফর এসে আফরানের গালে চড় বসালো হঠাৎ। আফরান কিছু বলল না, শুধু বাঁকা হাসলো। তোর কি গুন্ডামি খুন খারাপি নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে? জানোয়ার হয়ে যাচ্ছিস দিন দিন। মন বলতে কিছু আসে তোর? আমি তোকে জন্ম দিয়েছি, এটাই আমার ভুল। তোর মতো ছেলেকে আগেই গলা টিপে মেরে ফেলা উচিত ছিল। তখন যেহেতু মারতে পারোনি, এখন বলে লাভ নেই। তখন তো মারতে নিষেধ করেনি, কিন্তু এখন মারতে পারবে না। আমার বেঁচে থাকা ভীষণ জরুরি। বলে আফরান উপরে প্রেমা সামিরার দিকে তাকিয়ে বলল, ওটাকে নিয়ে জ্ঞান ফেরাও, নাহলে নিঃশ্বাস আটকে এমনিতেই মারা যাবে। বলে আফরান ড্রোম ছাড়ল। আফরানের কথার মানেটা তখন প্রেমা সামিরা না বুঝলো। খানিক বাদে যখন তারা হুঁশে ফিরে সবার দিকে তাকায় তখন বুঝতে পারে, কারণ আরিয়া সবার পিছে বেহুশ হয়ে পড়ে আছে। হয়তো চোখের সামনে এমন খুন খারাপি কখনো দেখেনি বিধায়। আয়স ছাদের ওপর দাঁড়িয়ে নিজের সাথে নিজে কথা বলছে। আজ সে নিজের ওপর বড্ড অভিযোগ করছে উপরওয়ালার কাছে। কেন ভাগ্য এমন? আমার যেটা ভাবি ঠিক সেটার উল্টো কেন হয়? কেন আমি চেয়েছিলাম তাকে? আমার চাওয়াটাই ভুল নাকি আমার ভালোবাসাটা? নাকি আমি তাকে ভালোবাসিনি ঠিক মতো? আমার ভালোবাসাটা নাকি কম ছিল? তার চোখে কেন পড়েনি? নাকি আমি নিজেই দেখতে ব্যর্থ হয়েছি? ভাবনায় বেঘাত ঘটিয়ে পেছন থেকে হঠাৎ কেউ একজন বলে ওঠে, স্যার, আপনার সাথে কিছু কথা বলার ছিল। আয়ুষ পেছনে ফিরে তাকায়। সমবয়সী একজন ছেলে। জি বলুন। আর আপনাকে তো ঠিক চিনলাম না। আমাকে না চিনলেও চলবে, আগে বলুন এদেরকে চিনেন তো? বলে হাতের ফোন থেকে কিছু ছবি দেখালো। আয়ুষ স্বাভাবিক শরীর সঙ্গে সঙ্গে বিগড়ে যায়, মাথায় রক্ত গরম হয়। মুহূর্তে ছেলেটার কলার ধরে বলে, হাউ ডিয়ার ইউ! এগুলো কে? এগুলো আপনার ফোনে কিভাবে আসলো? ননসেন্স! ছেলেটা ভিড়েনি হাসি দিয়ে বলে, কুল কুল, ঠান্ডা হন সাহেব, মাত্র তো দেখলাম, কিছুই তো বলিনি এখনো। হু আর ইউ? কে আপনি? এভাবে কথা বলছেন কেন? ছবিগুলো কে তুলেছে? ছেলেটা আয়ুষের হাত কলার থেকে ছাড়াতে ছাড়াতে বলে, এত উত্তর দিতে পারবো না,
আগে শুনেন, আপনার কাছে দুইটা অপশন আছে। এক, আপনি নিজে গিয়ে বিয়ে করতে চাইবেন। দুই, নয়তো ছবিগুলো সবাইকে দেখিয়ে বাধ্য করব বিয়ে করতে। এখন যেইটা আমনের মন চাইবো সেইটা বাছাইয়া নিতে পারেন। আয়েশ হাতের তর্জনী আঙুলটা লোকটার চোখের সামনে ধরে বলল, হাউ ডিয়ার ইউ, এত সাহস হয় কিভাবে আপনার? ভদ্রভাবে কথা বলুন, আমার বোন হয়। ছেলেটা আয়েশের আঙুল নিচে নামিয়ে দিয়ে বলল, সাহেবের কথা কইবেন না একদম। আমি গেলাম আপনার দুইটা অপশান থেকে একটা বেছে নিতে। আমি মনে করি প্রথমটাই বেছে নেবেন, দ্বিতীয়টা সম্মানে লাগবে। আপনার পাতা বোনের দিকে সমাজ আঙুল তুলবে। বলে লোকটা হেলতে দুলতে গান গাইতে গাইতে ছাদ থেকে চলে গেল। আয়েশের মাথার উপর দিয়ে সবটা গেল। সেদিন তো বাইরে কেউ ছিল না, কখন নাকি আমিই দেখিনি। কি করব আমি? এটা কিভাবে সম্ভব? ওর তো আজ বিয়ে, মাথায় কাজ করছে না কিছু। একটু পর আননোন নাম্বার থেকে মেসেজ এলো। আয়েশ চেক করে ওই ছবিগুলো তার কাছে পাঠানো হয়েছে। আয়েশের মাথা পাগল হয়ে যাচ্ছে। কি হচ্ছে এসব? এরা কারা? আমার পিছে এভাবে কেন লেগেছে? এসব করে ওদের কী লাভ? সামিরাকে পার্লারের মহিলারা সাজিয়ে দিচ্ছে। প্রেমাকেও একটু হালকা মেকআপ করাচ্ছে, কিন্তু আরিয়া বলল নিজের হাতে সাজবে। এত ঘন মেকআপের পছন্দ না। সামিরাকে ভারী লালের মাঝে সাদা পাথরের সাথে হালকা সোনালি জড়ি লেহেঙ্গা পরানো হয়েছে। বেশ সুন্দর দেখাচ্ছে। আজ বোধহয় সামিরাকে অন্যান্য দিনের থেকে একটু বেশি মোহনীয় লাগছে। প্রেমা সাদা রঙের ভারী গাউন পরেছে। লেহেঙ্গা ধরে ধরে ঢং করে হাঁটা একদম বিরক্তির উপরে বিরক্তির তার কাছে। তাই তো লেহেঙ্গা ছিঁড়ে গাউন পরেছে, এতে কিছুর ঝামেলা নেই। আরিয়া কালকের মতো আর পরিস্থিতি চায় না, তাই আজ একদম সাধারণ জামা পরেছে অ্যাশ কালারের। অবশ্য এটাতেও এই মেয়েকে গর্জিয়াসই লাগছে। চুলগুলো ছেড়ে দিয়েছে, এক সাইড থেকে সামনে এনে রেখেছে, নয়তো ঘাড়ের দাগগুলো দৃশ্যমান হয়ে যাবে। বরযাত্রী কখন এসে বসে আছে, তাই সামিরাকে নিচে স্টেজে নেওয়া হয়েছে। বিশাল আয়োজন, বাড়ি ভর্তি মানুষ। স্টেজের চারিদিকে তাজা গোলাপ, বেলির রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো হয়েছে। প্রেমা আরিয়া আপাতত সেদিকে না গিয়ে একটু দূরে বসে রইল, কারণ এখন নিউ কাপল দেখতে অনেক মানুষ জড়ো হবে, আরও কত রসকস কথা বলবে, যেগুলো প্রেমা আরিয়া কারোরই পছন্দ না। খারাপ লাগছে জানি, কিছুক্ষণ পরেই তো সামিরা আমাদের ছেড়ে চলে যাবে। আবার তো কলেজে আসবেই, মন খারাপের কিছু দেখছি না। তবুও তো বিয়ের পরের বেস্ট ফ্রেন্ড আর বিয়ের আগের মাঝে পার্থক্য আছে। তা অবশ্য ঠিক বলেছিস। আরিয়ার পাশে দূরত্ব বজায় রেখে নাবিল এসে বসে বলল, দিনটা আসতে মনে হয় আর বেশি দিন নেই। কিসের দিন আসবে? আর আপনি আমাদের কথার মাঝে কথা বলছেন কেন? আর এই ঝগড়া করছিস কেন এইভাবে? কিছু কিছু মেয়ের কাজই উঠে পড়ে ঝগড়া করা। সবাই কি আর তোমার মতো নাকি? আচ্ছা মজা বাতি, বোনের বিয়েতে কেমন ফিল হচ্ছে? বোনের বিয়ের কথা ভাবলেই নিজের বিয়ের শখ জাগে গো, তাই কোনো ফিল নিতে পারছি না। নাবিলের ঠাট্টা করা উত্তর শুনে আরিয়া স্মিত হাসল। প্রেমা বলে উঠল, কেমন নির্লজ্জ হলে নিজের বিয়ের কথা ভেবে করে বলে যাচ্ছে, গা চলে যায় আমার। ছি! কেন, তোমারও বিয়ের শখ জাগে বুঝি? দেখছি সরু কিসব বলছে, বাজে লোক একটা। চল তো এখান থেকে। কাজী সাহেব কিছু আরবি বাক্য উচ্চারণ করছেন। সামিরা মুখ ঢেকে আছে লম্বা ঘোমটা দেয়ার মাথায়। পাশেই সামিরার হবু হাজবেন্ড আবির বসা। কাজী তার পাঠ শেষ করে সামিরাকে উদ্দেশ্য করে বলল, সঙ্গে নাবিল দাঁড়িয়ে কোনো কিছু নিয়ে মুখটা কালো করে দাঁড়িয়ে আছে। হয়তো বোনের বিয়ে হয়ে যাচ্ছে, এই কারণে। হঠাৎ করে কেউ একজন সামনে এসে বলল, এই বিয়ে হবে না। কণ্ঠ শুনে সামিরার চিনতে অসুবিধে হয়নি, লোকটা আয়ুষ ছাড়া কেউ নয়। বিশাল জনতার সম্মুখে আয়ুষের কথায় সবাই আশ্চর্য হয়ে আয়ুষের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে। আয়ুষ বাবা, তুমি কি বলতে চাইছো ঠিক বুঝলাম না, বুঝিয়ে বলো। বাবা, আমি আপনাকে ছোটবেলা থেকেই বাবার আসনে বসিয়ে এসেছি, তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এই বিয়ে হবে না বাবা। কেন, কি হয়েছে? ছেলে পছন্দ হয়নি? এমন কোনো কিছু দেখছো? না বাবা, আসলে আমি স্বামীরাকে ভালোবাসি। আজমল সাহেব যেন আকাশ থেকে পড়লেন, বিস্ময় নিয়ে বললেন, কি বলছো আয়ুষ? এত বছর তোমার আর স্বামীরার মধ্যে কোনো ঘনিষ্ঠ কিছু চোখে পড়েনি তো? এত কিছু জানি না, আমি স্বামীরাকে ভালোবাসি বাবা।
সামিরার এমন একটা সময়ের জন্য মোটেও প্রস্তুত ছিল না। এগুলো কি সত্যি সে শুনছে নাকি কল্পনা সব? আবির বসা থেকে দাঁড়িয়ে বলে উঠল, এসব হচ্ছেটা কি এখানে? এটা কি মজা করার জায়গা? আমি মোটেও মজা করছি না। আমরা দুইজন দুইজনকে ভালোবাসি, বিয়ে করব ব্যাস। আজমল সাহেব একটু ধাক্কা খেলেন, তবুও নিজেকে সামনে নিয়ে সামিরার দিকে তাকিয়ে বলল, আয়েশ যা বলছে এগুলো সত্যি? আঙ্কেল, সত্য মিথ্যা কি এখন যাচাই করার সময়? আমার সাথে সামরার বিয়ে আজ। আমি অনেক প্রতীক্ষার পর আজকের দিনটা পেয়েছি। তুমি চুপ থাকো, আমি আমার মেয়েকে প্রশ্ন করেছি, উত্তর দাও সামিরা। বাবার ধমকে ভয় পেয়ে সামিরা মাথা নেড়ে সম্মতি জানালো। তাহলে আগে বলোনি কেন? আমি কি দ্বিমত করতাম? বাবা, পরিস্থিতি এমন ছিল না। আজমল আয়েশকে থামিয়ে দিয়ে বলল। ব্যাস হয়েছে, আর কিছু শুনতে চাই না। আবিরকে উদ্দেশ্য করে বলল, আমায় ক্ষমা করো বাবা, আসলে আমার মেয়ের সুখের চেয়ে অন্য কিছু বড় নয়। আবির সামিরার বাহু ধরে বলতে লাগলো, তাহলে এতদিন আমায় অপেক্ষায় রাখলে কেন? উত্তর দাও। আগে বললেই তো পারতে, আমি অপেক্ষা করতাম না। মিস্টার আবির, ওর হাতটা ছাড়ুন। ওর আপনি ওয়ান সাইড ছিলেন তো কখনো আপনাকে বলেনি ভালোবাসে? আপনাকে ঠিক আমি দেখে নেব মিস্টার আয়াজ চৌধুরী। কথাটা বলে দ্রুত পায়ে ফুসতে ফুসতে তড়িৎ করে স্টেজ ছাড়ল। সব কিছুর মধ্য দিয়ে বিয়েটা কোনো রকম শেষ হয়, যদিও এতে সামিরার ফ্যামিলির কেউ কোনো রিয়্যাক্ট করেনি, কারণ আয়েশকে তারা ছোটবেলা থেকেই দেখে আসছে সুশীল ভদ্র। কিন্তু সব কিছুর মধ্যে জাফর সাহেব প্রশ্ন করেছিল, আয়েশ তো আরিয়াকে ভালোবেসেছিল, তাদের এঙ্গেজও হয়েছিল, কিন্তু আয়েশ বলেছে বিয়ে তো আর হয়নি। তাছাড়া আমি তো বলেছি ইচ্ছা করে এঙ্গেজ করাতে, তোমরাই করিয়েছো। আয়েশের উত্তর পেয়ে সবাই চুপসে যায়। তারপর ঠিকভাবে সামাজিক ও শরীয়তি নিয়মেই বিয়ে করে রেজিস্ট্রি সম্পন্ন হয়। যদিও অনেকের অনেক রকম ইচ্ছে ছিল আয়েশের বিয়েটা নিয়ে, কিন্তু শেষটা এমন হবে কেউ বুঝতে পারেনি। এই মুহূর্তে সামিরা চৌধুরী বাড়িতে আয়েশের রুমে ইয়া বড় ঘোমটা দিয়ে বসে আছে। সব কিছুই স্বপ্ন মনে হচ্ছে তার। ইচ্ছেটা যে এভাবে পরিপূর্ণ হবে সে নিজেও জানত না। আয়েশ ভাইয়া কি আদৌ সত্যি তাকে ভালোবাসে? ওই কখনো তো বোঝা যায়নি। ভাইয়ার মুখে তো সবসময় আরিয়ার নামটাই শুনে এসেছি। তাহলে এমন কি হলো যে হঠাৎ বিয়ের আসরে গিয়ে বলল আমায় বিয়ে করবে, আমায় ভালোবাসে? বিভিন্ন ধরনের প্রশ্ন মাথায় দলা পাকিয়ে ঘুরছে সামিরার মাথায়। বিয়েটা যেহেতু এমনভাবে হয়েছে, জাফর সাহেব ছোট বড় সবাইকে বলে দিয়েছেন যেন কেউ কোনো উল্টো পাল্টা মজা দুষ্টুমি আজ যেন না করে। আর তেমনই কেউ নেই। প্রেমা, আরিয়া আর সামিরার সাথে নাবিল এসেছে, আর পাশের বাড়িঘর থেকে কয়েকজন ছোট ছেলে মেয়ে এসেছে বউ দেখতে। এমনভাবে চৌধুরী বাড়িতে বিয়ে হবে হয়তো কেউ ভাবেনি, তাই কয়েকজন বয়স্ক মহিলাও এসেছে। কিন্তু আয়ুষ এই মুহূর্তে বাড়িতে নেই, কোথায় আছে সেটাও জানে না কেউ। ছোটরা অনেকক্ষণ বাসর গেট ধরে দাঁড়িয়েছিল, কিন্তু জাফর সাহেব তাদেরকে বললেন, তোমার এখানে থেকে লাভ নেই, আজ এসব মজা করো না। বলে তিনি নিজে এদের হাতে কিছু টাকা তুলে দেয়াতে সবাই খুশি মনে নিজের মতো চলে যায়। আসলে জাফর সাহেব জানেন বিয়েটার মধ্যে কোনো রহস্য অবশ্যই আছে। তিনি আয়েশকে ভালো করেই চিনেন, সেই থেকে আরিয়াকে মন প্রাণ দিয়ে আগলে রাখছে। হঠাৎ করে সামিরাকে ভালোবাসে বলাটা তার কাছে ঠিক ক্লিয়ার মনে হলো না, তাই তিনি আপাতত বিয়েটা নিয়ে এত মাতামাতি করাটা পছন্দ করছেন না। অনেক রাত হয়ে যাওয়াতে পাড়ার মহিলারা চলে গেছেন। আয়েশকেও দেখার আশায় এতক্ষণ বসেছিল, কিন্তু আয়েশ না আসাতে ভেবেছে হয়তো কোনো কাজে আটকে গেছে। আয়েশ খুব পরিশ্রমী, সেটা সবাই দেখেছে ছোটবেলা থেকেই। আয়েশের ব্যাপারে সবার যেমন অনেক ভালো ধারণা, ঠিক আফরানের ব্যাপারে ততটাই উল্টো। তারা মনে করে চৌধুরী বাড়ির বড় ছেলের মতো এত খারাপ মানুষ আর দুটো হয় না, সারাদিন মারামারি খুন খারাপি নিয়ে পড়ে থাকে। আয়েশ এসেছে মাত্র সারা বাড়ি নিস্তব্ধ হয়ে আছে, সবটা অন্ধকার। হয়তো ইচ্ছে করে দেরি করেছে, এসে ঘরে ঢুকে কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেছে। সামিরা এতক্ষণ বসেই ছিল, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়লো সেটা নিজেই জানে না। আওয়াজ পেয়ে উঠে গেল, এখনও বিয়ের সাজেই আছে সামিরা। আয়েশ ওয়াশরুম থেকে বের হয়ে কাভার থেকে টি শার্ট আর প্যান্ট নিয়ে আবার ঢুকে গেল। সামিরা কিছুটা অবাক হলো, একটি বারের জন্য তার দিকে আয়েশ তাকালো না। আচ্ছা, উনি কি আমাকে বউ হিসেবে মানবেন না? কিন্তু কেন? আমি কি বলেছিলাম নাকি কখন আমাকে বিয়ে করতে?
নিজেই তো করলেন। এত কিছু করে এখন একটি বারের জন্য কেন দেখছে না? আয়াস তাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বের হয়েছে। খালি পা, ফর্সা পায়ের রগগুলো যেন একটু কালচে হয়ে হালকা ভেসে আছে বোঝা যাচ্ছে। হঠাৎ পায়ে কারো স্পর্শ পেয়ে আয়ুষ চমকায়। পায়ের দিকে তাকিয়ে আবার দৃষ্টি সরিয়ে জায়গা ছেড়ে ড্রেসিং টেবিলের সামনে যায়। এমন ভাব করছে যেন কিছুই দেখছে না, তার চোখে কিছুই পড়ছে না। আয়ুষ গায়ে সুগন্ধি লাগাচ্ছে, হাতে গোল্ডের ঘড়ি। ঘড়িটা অবশ্য তার 22তম জন্মদিনে হাসিনা বেগমই তাকে উপহার দিয়েছিলেন। এখনও সেটাই পরে থাকে। তাদের প্রতি তার কৃতজ্ঞতার শেষ নেই। আয়ুষ সোফার উপরে বসে পায়ের টাকনোর নিচের প্যান্টের অংশটা ফোল্ড করছে। সামিরা এখনও দাঁড়িয়ে আছে আর আয়ুষকে দেখছে। তিনি কি এখন কোথাও যাবেন? এভাবে রেডি হচ্ছে যে? সামিরার এই মুহূর্তে অনেক কিছু প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সাহসটুকু হচ্ছে না। আয়ুষ গিয়ে সোজা খাটের উপর থেকে একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে বলল। সামিরা কপাল কুঁচকায়। করছেটা কি আজব তো! ভাইয়াকে কখনো এমনভাবে করতে দেখেনি সে, তাহলে আজ কেন এমন করছে? আচ্ছা, মানুষ কি এমন সেজেগুজে ঘুমায়? কই, কখনো তো খেয়াল করেনি। সামিরা এখনও দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছে। আয়ুষ নীরব কণ্ঠে বলল। ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়। সামিরা এবার প্রশ্ন করার মতো আশা পেল, বলল। আমাকে এমনভাবে বিয়ে করে আবার এমন করছেন কেন? আমি তো বলিনি কখনো আপনাকে ভালোবাসি বা আমাকে বিয়ে করুন। বাধ্য হয়েছি। কে বাধ্য করেছে? আর আমাকে বিয়ে করতে আপনাকে কে বা বাধ্য করবে? ওইসব তোর জানতে হবে না। রাত হয়েছে, গিয়ে শুয়ে পড়। সামিরা এবার আয়ুষের সামনে এসে দাঁড়িয়ে বলল। আমি জানতে চাই, বলুন আমাকে। আয়ুষ বিরক্তি মুখ নিয়ে বলল। আমাকে রাগাস না, ভালো হবে না তোর জন্য। চুপ আসি, চুপ থাকতে দে। ঠিক আছে, না বললেন, কিন্তু আপনি আরুকে ভালোবাসেন তাই না? তাহলে আমাকে বিয়ে করতে গেলেন কেন? এক কথা বারবার বলে মাথা গরম করিস না, আবারও বলছি। সামিরা এবার চুপ হয়ে গেল। সে জানে আয়ুষ ভালো মানুষ, কিন্তু রাগ হলে ভালো মানসিকতা কারোই থাকে না। ঠিক আছে, কিছু জিজ্ঞেস করব না। আপনি খাটে গিয়ে ঘুমান, আমি এখানে ঘুমাতে পারবো। লাগবে না, কথা বাড়াস না। ফ্রেশ হয়ে আস, ঘুমানোর আগে লাইট অফ করে দিস। আর তুই লাইট অফ করে ঘুমাতে ভয় পেলে ল্যাম্পটা জ্বালিয়ে নিস। আমি আলোতে ঘুমাতে পারি না। বলে চোখের ওপর হাত রাখলো আয়ুষ। সামিরাও কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেল। সকালবেলা সবাই বসে আছে খাবার টেবিলে। আরিয়া মাত্র সিঁড়ি দিয়ে নামছে। সামিরা লতার সাথে মিলে নিজে হেল্প করার চেষ্টা করেছে। জাফর যদিও নিষেধ করেছিল, কিন্তু সামিরা বলেছে আজ শুধু দেখবে, আর তাছাড়াও তো ও কিছু পারে না, পাশে থাকবে, ও রান্নাবান্না শিখতে চায়। জাফর আর কিছু বলেননি। টেবিলে বসে আছে জাফর, আয়ুষ, প্রেমা, নাবিল, সামিরা। সামিরা আয়েশের পাশের চেয়ারটায় আর জাফরের পাশেরটায় প্রেমা বসে আছে, পরেরটায় নাবিল। আরিয়া এসে আয়েশের পাশের চেয়ারটায় বসলো। প্রেমা হঠাৎ দাঁড়িয়ে বলল। আজব তো, আমি চাচার সাথেই বসবো। বলে উঠে গিয়ে আরিয়ার পাশে বসলো। প্রেমার কথায় জাফর আওয়াজহীন হাসলেন। তুই ওখানে ছিলি বলে এখানে বসেছি, নয়তো আমি চাচার সাথেই বসতাম। বলে উঠে গিয়ে প্রেমার জায়গাটায় বসলো। আসছে, উঠলি কেন তখন? এখন তুই জিরো। ভেঙচি কাটলো। আরিয়া প্রেমা মুখ কুঁচকে আর কিছু না বলে খাওয়া ধরলো। সবাই একসাথে থাকলে দুষ্টামি হয়, কিন্তু একসাথে থাকা যায় না। উফ, ভাল লাগে না। কেন? তোমার ইচ্ছা হলে এখানে থেকো, সমস্যা কোথায়? তোমারই তো বাড়ি, আমার আরেকটা ছেলেও তো তুমি। তা অবশ্য আঙ্কেল ঠিকই বলেছেন। এখন তো আয়ুষ সামিরা কেউ বাড়িতে থাকবে না, আমি একা চিপায় পড়ে গেলাম আর কি। তাই এখন বেশিরভাগ সময় বোধহয় আপনার মাথায় চেপে যাবো। জাফর হাসলো। আয়ুষ সামিরার কথা ছাড়া খাচ্ছে। তা ওদের মুখে কথা নেই কেন? আরিয়ার কথায় সবাই ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। নতুন বউ নতুন বরদের কথা বললাম। সামিরা আরিয়ার কথায় কাশতে লাগলো। তোর আবার জাক্কাই ধরলো নাকি? আমার বোন লজ্জায় মরে যাচ্ছে, ছেড়ে দে। সামিরা এবার আর লজ্জায় আড়ষ্ট হলো। আয়ুষ কপাল কুঁচকায় নাবিলকে। তা এভাবে কেন দেখছিস আমাকে? ফাঁকি দিয়ে আমার বোনের সাথে কবে থেকে প্রেম করেছিলিস? আয়েশের বোধ হয় কথাটা পছন্দ হয়নি, তাই কথাটা বাড়িয়ে খাবার ছেড়ে উঠতে গেলেই সামিরার শাড়ির কুচিতে পা লেগে পড়তে যায়।
একেই বলে ভালোবাসার বন্ধন। আমার জীবনের যে কবে এমন বন্ধন হবে। একদম বাজে কথা বলবি না। কি করছো তোমরা? আয়স, খাবার শেষ করে ওঠো। আমার আর ইচ্ছে করছে না। বলে উপরের দিকে পা বাড়ায়। শেষের সিঁড়িতে কারো সাথে ধাক্কা খেতে গিয়েও পিছিয়ে আসে। আফরান দাঁড়িয়ে আছে কপাল কুঁচকে। আয়েশ আফরানকে দেখেও ইগনোর করার মতো পাশ কেটে চলে যেতে নেয়। আবার কি ভেবে যেন আফরানের সামনে দাঁড়িয়ে বলে, জিতে গেছি তাই না? এবার শান্তি পেয়েছিস? আফরান কপাল কুঁচকায়। এমন ভাব করছিস যেন কিছুই জানিস না। পুরো গেমটা তো তুই খেলেছিস তাই না? কি ভেবেছিস বুঝবো না কিছু? শোন, যেটা করেছিস না, একদম বাজে ধরনের গেম ছিল। এটার হিসাব তোকে দিতেই হবে। টেবিলে সবার নজর এদিকেই তাক করা। সবাই ঠিক বুঝেছে না এখানে কি হচ্ছে। আর আফরান যে বাসায় আছে সেটাও কারো জানা নেই। এদের মধ্যে আবার কি ঝামেলা হলো কারো বোঝার বোধগম্য হলো না। আরশ আর কিছু না বলে উপরে চলে গেল। আফরান আরশের কথাগুলো শুনেও কোনো রিয়াক্ট করলো না। মনে হলো যেন এমনটা হবে সেটা সে জানত। কিন্তু এই মুহূর্তে আফরানের দৃষ্টি আরিয়ার দিকে। আফরানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আরিয়া একটু জোর করেই দাঁত বের করে হাসার বৃথা চেষ্টা চালালো। হাসির থেকে মুখে ভয়ের ছাপটাই বেশি। আফরান এখনও তাকিয়ে আছে। জাফর বুঝতে পারে আরিয়ার মাথা নিজের বুকে নিয়ে বলল, ভয় পাস না মা। আর আরফান, তুমি শোনো, যখন তখন বাড়ি আসো বা যাও তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু বাড়িতে ঝামেলা করার চেষ্টা করো না, নয়তো বাড়িতে আসা তোমার জন্য অফ হয়ে যাবে। আফরান জাফরের কথা শুনল কি শুনল না বোঝা গেল না। সে আরিয়ার দিকে তাকিয়ে আছে। আরিয়া এবার ভয়ের চোটে ভ্যা ভ্যা করে কান্না করে দিল। প্রেমা সামিরা ভয়ে ঢোক গিলছে। এখন কি আবার মারবে আরিয়াকে? এটা কোন ধরনের ভালোবাসা? সারাদিন শুধু আঘাত দেবে। নাবিল যেন কিছু দেখছে না, শুনছে না। সে এক ধ্যানে খাবার খাচ্ছে। এভাবে মেয়েটাকে ভয় দেখিয়ে কি মজা পাও তুমি? বলবে আমায় সে তোমার কি করেছে? যাও এখান থেকে বেরিয়ে যাও। আফরান হাতে কোট ঝুলিয়ে সিঁড়ি থেকে নামছে। আরিয়া আরো ভয় পেয়ে চোখে জল নিয়ে বলল, আমি কিছু করিনি তো, আমি সত্যি বলছি। জানি মামুনি তুমি কিছু করনি, কেঁদো না। এটার কাছে যাওয়ার কোনো দরকার নেই। আর ভয় পাবে না, আমি আসি তো। আরিয়া জাফরের কথা শোনো না, সে কেঁদেই যাচ্ছে। আফরান কপাল কুঁচকে টেবিলের সামনে আরিয়ার সামনে বরাবর চেয়ার নিয়ে বসলো। সবাই অবাক হলো, বিশেষ করে জাফর। এত বছরে কখনো আফরানকে এখানে আসতে দেখেনি। আজ নিজে এসেই বসে আবার খাবার চাইল। লতা ভয়ে কাপা গলায় বলল। আফরান আরিয়ার প্লেটের দিকে একবার চোখ রেখে বলল, আলুর সাথে পাউরুটি আর চিকেন। জি স্যার, এক্ষুনি দিচ্ছি। বলে লতা এক দৌড়ে কিচেনে গেল। জাফর অবাক হলো, কারণ আফরান হালুয়া তো খায় না কখনো। ছোটবেলায় যখন জোর করতো ওর মা, তখন তো খেত না। আর পাউরুটি তো ওর জীবনের শত্রু। এটা খেলে ওর বমি আসে। জাফরের স্পষ্ট মনে আছে সেটা। আরিয়া কান্না অফ করে আপাতত মূর্তির মতো বসে আছে। প্রেমা আফরানের পাশ থেকে কোনো রকম কাঁপতে কাঁপতে উঠে বলল, আমার খাবার শেষ। বলে দ্রুত পায়ে চলে গেল। আফরান এখনও আরিয়ার দিকে কপাল কুঁচকে আছে। আরিয়া একটু মাথা উঁচু করে আফরানকে দেখার চেষ্টা করল। তাকাতেই চোখে চোখ পড়ল। আবার মাথা নামিয়ে খাবারে হাত রাখল। খাবারের মাঝে আরিয়ার কাশি উঠল। পাশ থেকে জাফর নাবিল একসাথে পানির গ্লাস ধরল। আরিয়া একটা গ্লাস নিয়ে ঢক ঢক করে খেয়ে ফেলল। নাবিলের আফরানের সাথে কখনো কথা হয়নি, কখনো বলেওনি, তাই সে সেসবে মাথা নাড়াচ্ছে না। আরিয়ার পানি শেষ করার সাথে সাথে আফরান হাতের চামচটা প্লেটে আওয়াজ করে রাখল। তার দৃষ্টি এখনও আরিয়ার দিকেই, কিন্তু এতক্ষণ যতটাই শান্ত ছিল আফরান এই মুহূর্তে ততটা শান্ত নয়। আরিয়া আফরানের দিকে তাকিয়ে তার বুঝতে বাকি নেই কোনো কারণে আফরান আবার রাগ করেছে। হাতের রগগুলো ভেসে উঠেছে। আরিয়া আবারও ঠোঁট ভেঙে কেঁদে দিল। সামিরা ভয়ে এবার আর থাকতে পারল না, সেও উঠে গেল। জাফর সাহেবের খাবার আগেই শেষ। আপাতত তিনি আরিয়ার জন্য বসে আছেন। কি হলো আবার, কাঁদছিস কেন? তোকে মারবে না, আমি আসি তো বললাম। আরিয়া কাছে আওয়াজ করে, তুমি এখান থেকে খাবার শেষ করে চলে যাও। মেয়েটা তোমাকে ভয় পাচ্ছে, এভাবে তাকিয়ে আসো কেন? হ্যাঁ, তোমার কি বিবেক বুদ্ধি নেই?
আসলে চাচা আমি ঠিক বুঝতেছি না আরিয়া বারবার কেন কেঁদে উঠছে এভাবে। তেমন কিছু না বাবা, তুমি যাও। নাবিল কিছু না বলে উঠতে যেতেই আফরান খাবার প্লেটটা নিচে ছুঁড়ে ফেললেন। ব্রো কিছু হয়েছে? আফরানের চোখ লাল হয়ে গেছে মুহূর্তেই। আফরান চেয়ার থেকে উঠে দাঁড়ালো। আরিয়া চাচাকে খামছে ধরে আছে। হচ্ছেটা কি আফরান? খাবার জিনিসগুলো এভাবে ফেললে কেন? খাবার তো আজ খারাপ হয়নি। আফরান দাঁতে দাঁত খিচে শান্ত কণ্ঠে বলে। খারাপ হয়নি, কিন্তু খুব তিতে হয়েছে। এসবের মানে কি? খাবার তিতে কেন হতে যাবে? অন্য কারো মুখে আমার জিনিসের নাম নেওয়াটাও আমার পছন্দ না। বলে টেবিলের উপর ফুলদানি থেকে ছুরিটা নিয়ে হাতে খিচে ধরল। রক্ত ক্রমাগত হচ্ছে টেবিলের উপর। জাফর চেয়ার ছেড়ে আফরানের কাছে গিয়ে হাত থেকে ছুরিটা ফেলার জন্য বলছে। পাগল হয়ে গেছো তুমি? এভাবে নিজের ক্ষতি করার মানে কি? এটা রাখো বলছি। আফরান আরিয়ার দিকে তাকিয়ে আছে এখনো। জাফর ধমকিয়ে বলতে শুরু করলেন। সামান্য খাবার দিতে হয়েছে বলে এমন করবে তুমি? তুমি কি পাগল? এটা ফেলো হাত থেকে, রক্ত পড়ছে দেখছো না? ফেলো বলছি। আফরানের মুখে কোনো কথা নেই। বাড়ির সার্ভেন্টরা এক একজন ভয়ে কাঁপছে। লতা তো ভয়ে কান্না করে দিয়েছে। আজ বুঝি তার রক্ষে নেই। খাবারটা তো সেই বানিয়েছে। আরিয়া কাঁদছে, খুব ভয় পাচ্ছে। পাশে প্রেমা এসে আরিয়াকে ধরে ফিসফিস করে বলল। তুই কি অবুঝ? আমি উপর থেকে দেখছি ভাইয়া নাবিল ভাইয়ার জন্য জেলাস হচ্ছে। তুই একে তো নাবিল ভাইয়ার পাশে বসেছিস, তার উপর নাবিল ভাইয়ার দেওয়া গ্লাসটাই পানি খেলি, আর খেয়াল করিসনি তোর হাতটা ভাইয়ার হাত চেয়েছিল। এখন আবার নাবিল ভাইয়া তোর নাম ধরে কথা বলছে, যেটা ভাইয়া সহ্য করতে পারছে না। আরু কিছু কর, নয়তো শরীরের সব রক্ত এখানেই ঝরে মরে যাবে বেচারা। আরিয়ার কান্না অফ হয়ে গেল মুহূর্তেই। আরিয়া বাকরুদ্ধ। সামান্য এটাতে এমন করবে সে এটা তার মাথায়ও আসেনি। কি করবে এখন সে? তার কথা কি শুনবে? আচমকা আরিয়া চেয়ারে বসে ডোন্ট কেয়ার ভাব নিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল। চাচা আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে। সকাল সকাল আইসক্রিম, তাও অসময় অবদার। মামুনি তোমাকে পরে। আরিয়া জাফরের কথা শেষ করতে না দিয়ে বলল। আমার খুব জ্বর। সেদিন তোমার ছেলে আমায় মেরেছিল, কিন্তু তোমাকে বলিনি। পরে জ্বর উঠেছে, এখনো ভালো হয়নি, কিন্তু তবুও আমার আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছে। আমি খাবো, সেটাও এখন। কোনো কথা শুনবো না আমি। আরিয়ার চোখের কোণে জল ছল ছল করছে, কিন্তু মুখে অ্যাটিটিউড প্রকাশ করছে। আফরান হাতের ছুরিটা ফেলে চেয়ার ছেড়ে আরিয়ার পাশে দাঁড়িয়ে বলল। কি বললি? আইসক্রিম খাওয়াচ্ছি তোকে? আইসক্রিম আমাকে রক্তাক্ত অবস্থায় ফেলে তোর খাওয়ার ইচ্ছে জেগেছে? বলে আরিয়ার বাম হাত শক্ত করে ধরে টেনে ওপরে নিয়ে যেতে লাগলো। আরে করছেনটা কি? ছাড়ুন আমায়। আমি আপনাকে ছুরি বসিয়েছি নাকি? আপনি নিজেই তো নিজেকে আঘাত করলেন। আমার কেন দোষ দিচ্ছেন? আজব। ছাড়ুন আমাকে, আমি আইসক্রিম খাবো। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রেমা মিটিমিটি হাসে। এদের ধারা সব সম্ভব। কোনটাকে কি দিয়ে সামলে নিল আরু, হাজব। চাচা কি হচ্ছে এখানে? আমি কিন্তু কিছুই বুঝতেছি না। আজকেও মেয়েটাকে সামনে থেকে বাঁচাতে পারলাম না, কিন্তু মেয়েটার হাতটা অনেকখানি কেটে গেছে, তাতেও যেন কিছুই হয়নি। এত পাথর কেন ওর মন? চাচা চিন্তা করো না, আরও না হয় 2-4টা চর খাবে, কিন্তু তোমার ছেলে রক্ত ছড়া তো অফ হয়েছে, তাই না? সেটা কিন্তু আরুর বোকামোর জন্যই হয়েছে। জাফর কি যেন ভাবতে লাগলো। আরে কি করছেন কি? ছাড়ুন বলছি। আফরান কোনো কথা না বলে আরিয়াকে রশি দিয়ে খাটের সাথে বেঁধে সামনে বসে আফরান। বল, এবার বল কি কি খাবি? কিছু খাবো না, যেতে দিন আমায় বলছি। ওই নাবিলের আশেপাশে ঘুরঘুর করতে ভালো লাগে। ওই ছেলে কি আমার থেকে বেশি হ্যান্ডসাম? বল। আরে এখানে হ্যান্ডসামের কি আছে? আজব তো। তাহলে ওই ছেলের সাথে কাল থেকে রিস কেন করছিস? হ্যাঁ, কি ভাবছিস কাছে নেই বলে খবর রাখি না? যা ইচ্ছে করুন, কিন্তু আমাকে ছেড়ে দিন বলছি। আমি কি পাগল নাকি? আমাকে এভাবে কেন বেঁধেছেন? তুই পাগল না, পুরাই পাগল। সাথে আমাকে পাগল বানাস। যত সুযোগ দিই তত অবাধ্য হোস। আপনার কি তাতে? আমি যা ইচ্ছে করব। ঠিক আছে, যা ইচ্ছা কর। গেলাম আমি। সারাদিন এভাবে এখানে থাকবে? বলে আফরান উঠে রুম ছাড়ল। আফরানকে নিচে আসতে দেখে জাফর বলল। তোমার জেনে কাজ নেই বলে বেরিয়ে গেল।
উপর থেকে আরিয়ার চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে সবাই আফরানের রুমের সামনে গেল, কিন্তু হতাশ হলো সবাই। রুম লক করা, এই রুমের চাবি শুধু আফরানের কাছেই থাকে। সামিরা প্রেমা দুজন একে অপরের দিকে তাকিয়ে মিটিমিটি হাসল। এই পরিস্থিতিতে সবার সামনে হাসলে ব্যাপারটা খারাপ দেখায়। চাচা, এসব কি হচ্ছে? জাফর কোনো উত্তর দিতে পারলেন না। রেগে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আয়ুষ সবার আগেই বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। সবাই যাওয়ার পর প্রেমা সামিরা এবার হু হু করে হাসতে লাগলো। তা আরও তোর কি অবস্থা এখন? নিশ্চয়ই আরুকে এখন বেঁধে রেখেছে। ওরে মাফিয়া বয়ফ্রেন্ডের মতো আমাদের জীবনে কোনো বয়ফ্রেন্ড হবে না, আর তোর সময়ও কখনো আসবেও না। প্রেমার কথায় সামিরা হাসলো। আমরা গেলাম, তুই থাক। এখন বাড়িতে তেমন কেউ নেই। সামিরা প্রেমা এ দুজন রুমেই গল্প করছে। প্রায় 1-1.5 ঘন্টা পরে আফরান আসে। দরজা খুলে ফ্রিজ খুলে কি যেন রাখে। আরিয়া মাথা ঘুরিয়ে তাকায়, আবার মুখে ভেঙচি কেটে অন্যদিকে তাকায়। আফরান আরিয়ার সামনে গিয়ে বসে। আরিয়া অন্যদিকে তাকায়। তুই তো বলেছিলে সব কথা শুনবে। আরিয়া কথা বলল না। আমার কথা শুনতে কি তোর কষ্ট হয় বল? আমি বলেছিলাম সব কথা শুনবো, কিন্তু আপনার মন পড়ে আপনাকে বুঝবো সেটা তো বলিনি। আফরান কপাল কুঁচকায়। আমার যেতে দিন, ভালো লাগছে না আমার। আমার যখন ইচ্ছা যেতে দেব, তোর কথা শুনতে আসেনি। বলে আরিয়ার কপালে হাত রাখলো। হাত নামিয়ে কপাল কুঁচকে বলে, তুই তখন বলেছিস জ্বর, আমি তো জ্বরে ছিটে পড়েও দেখছি না। আরিয়া ভয়ে ছোটার চেষ্টা করে মিথ্যে বলেছে। এটা বুঝতে পারলেই আবার মার খাবে। আফরান কপাল কুঁচকে বলে, মিথ্যে বলেছিস কেন? আমার নামে মিথ্যে বলে লাভ কি তোর? বলবো, আগে হাতটা খুলে দিন। আমার উপরে কথা বলে সাহস কোথায় পেলে? আসমান থেকে, এখন আবার ছেড়ে দিন। আফরান এবার বিরক্তি নিয়ে আরিয়ার হাত পা খুলে দিল। আরিয়া খাট থেকে নামতে নেয়। আফরান পেছন থেকে এক হাত দিয়ে আরিয়ার পেট চেপে ধরে বলে, বারবারই করো না, চুপচাপ বসে থাকো, নয়তো। আরিয়া ভয়ে চুপ করে আবার খাটের উপর এসে বসল। আমাকে এভাবে শাস্তি দিয়ে কি পান আপনি? অযথা কাউকে শাস্তি কেন দেবো আমি? আমার কি সময়ের দাম নেই? দোষ করলে অবশ্যই শাস্তি পাওয়া উচিত, তাই না? আমি কিছু করিনি তো। আচ্ছা, তাহলে আমি করেছি। হ্যাঁ, আপনি তো করেছেন। আফরান কপাল কুঁচকায়। তখন টেবিলে এভাবে রক্ত ঝরালেন কেন? বলে আফরানের বাম হাতটা নিজের হাতের তালুতে নেয়। উফ, দেখুন কি হয়েছে। আমাকে শাস্তি দেওয়ার হলে আমাকে দেবেন। আমি কি নিষেধ করেছি? আমার উপর রেগে নিজেকে শাস্তি দেওয়ার মানেটা কি? আমার কষ্ট হয় না? আফরান আরিয়ার দিকে অবাক চোখে তাকায়। ওয়েট। বলে টি টেবিলের উপর থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে আফরানের হাতে ব্যান্ডেজ করতে করতে বলে, আপনি খুব খারাপ, জানেন আপনি? জানি। আবার মুখের উপর বলছেন? এত সাহস হয় কিভাবে আপনার? আমার ডায়লগ আমাকে দাও। তাহলে কার সাথে বলবো? আচ্ছা শুনুন, আমি অত বড় হইনি, আপনাকে বোঝার মতো শক্তি আমার নেই। আমাকে সবটা বুঝিয়ে দিবেন। আমি বুঝতে পারি না। তাহলে আমাকে মেরেছেন? আরিয়ার কথাটা আফরানের মাথায় তীব্র আঘাত হানল। সাথে সাথে আরিয়া গলা টিপে ধরে দাঁতের দাঁত চেপে বলল, কেন? আমার কাছে থাকতে তোর অনেক অসুবিধা? অন্য ছেলেদের সাথে তো সারাদিন ঘষাঘষি করিস, তখন থাকতে অসুবিধা হয় না? আরিয়া চোখ থেকে পানি পড়ছে, নিঃশ্বাস আটকে আসছে। কিছু বলতে পারছে না, শুধু হাত দিয়ে আফরানের হাতটা ছাড়ানোর চেষ্টা করছে। যদি থাকতে না চাস জোর করে রাখবো, যদি বাড়াবাড়ি করিস পা কেটে রেখে দেব, বুঝলি? বারবার এক কথা বলতে বলতে আমি বিরক্ত। তোকে আমার কাছে থাকতে হবে, সেটা তুই চাইলেও থাকবি, না চাইলেও থাকবি। কখনো দরকার পড়লে মেরে বডিটা রেখে দেব। বারবার কেন বলতে হবে? তুই কি ছোট, বুঝিস না কিছু? একদম মেরে দেব, বুঝলি? কি ভাবিস নিজেকে? আরিয়ার চোখ মুখ লাল হয়ে গেছে। নিঃশ্বাসটা এবার বোধহয় বন্ধ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে আফরান আরিয়াকে ছেড়ে দেয়। আরিয়া বোধহয় জীবনের শেষ মুহূর্তে এসে আবার বেঁচে গেছে। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে কাশতে লাগলো। সেকেন্ড কয়েক পর চোখ গেল আফরানের হাতের দিকে। হাত থেকে ব্যান্ডেজের উপর দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আরিয়া কান্নাজড়িত কণ্ঠে বলতে লাগলো, আপনি এমন কেন? নিজের ভালোটা বুঝতে শিখুন। আফরান রক্তাক্ত লাল চোখে তাকায়। আচ্ছা, তোকে ছেড়ে দিলে বুঝি আমার ভালো হবে? আপনি একটু বেশি বোঝেন ভাইয়া। বলে আফরানের রক্ত পড়া হাতটা ধরতে চাইল, কিন্তু আফরান ধরতে না দিয়ে খাট থেকে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, ডোন্ট টাচ।
বলে যেটা বাধা ছিল ওটাও খুলে ফেলে দিয়ে রুম ছাড়ল। আরিয়া জায়গায় বসে মুখে হাত দিয়ে কাঁদতে লাগলো। আয়ুষ শাওয়ার নিয়ে কাভার খুলে কপাল কুঁচকায়। এসব কি? কোন সব? এগুলো এখানে কেন? তাহলে আমার একটা এক্সট্রা কাভার আনুন, তাহলে আমার জামা কাপড় এখানে রাখতে হবে না। এগুলো সরাও স্বামীরা। তুমি খুব ভালো করেই জানো আমার এসব পছন্দ না। আমি কি জানি, হয়তো নতুন আমার জন্য এনে দেন, নয়তো এখানেই থাকবে। বাড়াবাড়ি করছো কিন্তু স্বামীরা। কোনটা বাড়াবাড়ি? প্রত্যেকটা ওয়াইফের জামা তো হাজব্যান্ডের সাথেই রাখবে, তাই না? তাছাড়া হাজব্যান্ডের সব কিছুতে ওয়াইফদের অধিকার আছে, তাই নয় কি? আয়ুষ সামিরার দিকে তাকিয়ে সামনে এগোয়। সামিরা ভয়ে পেছনে পা পা করে যাচ্ছে। সামিরার পিঠ দেয়ালে ঠেকে। আয়ুষ কপাল কুঁচকে এক হাত দেয়ালে রেখে বলে, একটা মারবো, দাঁত সব পড়ে যাবে। একটুখানি মেয়ে, হাজব্যান্ড ওয়াইফের কি বুঝিস? হ্যাঁ। সামিরা ভয়ে কাঁপছে। আপনি তো বলেছেন, আমি তো মুখ ফসকে বলে ফেলেছিলাম। রিপিট, কিন্তু তুই কেন বলছিস? আয়ুষের দিকে একটু তাকাচ্ছে না, অন্য পাশে বারবার চোখ ঘুরিয়ে এদিক সেদিক দেখছে। আমি ভেবেছিলাম আপনি। আয়ুষ সামিরার কথা শেষ করতে না দিয়ে বলল, চোখে চোখ রেখে কথা বলার সাহস নেই, আসছে ওয়াইফের অধিকার চাইতে। বলে আয়ুষ সামিরাকে ছেড়ে কাভারের কাছে এসে বলল, এগুলো কি করবি তুই জানিস? এখানে রাখবি না। সামিরা যেন হাফ ছেড়ে বাঁচল। নিঃশ্বাসটা আটকে গিয়েছিল, একটুর জন্য বেঁচে গেছে বোধ হয়। আয়ুষ হাতে থাকা টি শার্ট নিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আরেক দফা মাথা গরম হয়। আমার ঘড়িটা কোথায়? এখানে তো রেখেছিলাম ড্রয়ারে। আয়ুষ এবার সামিরার সামনে গিয়ে বাহু চেপে ধরে বলল, একদম অধিকার নিয়ে কিছুতে হাত দিবি না আমার জিনিসে। আমি কোথায় রাখবো না রাখবো নিজে জানি। তোকে এগুলোতে হাত দিতে কে বলেছে? লাগছে তো, ছাড়ুন বলছি। এগুলো সব অগোছালো ছিল, তাই তো গুছিয়েছি। আয়ুষ সামিরাকে ছেড়ে দিয়ে বলল, নেক্সট টাইম যেন এমন না হয়। বলে ঘড়িটা নিয়ে হন হন করে নিচে গেল। আরিয়া চুপ করে বসে আছে খাবার টেবিলে, অল্প অল্প খাচ্ছে, কি যেন ভাবছে। কি হলো তোর? কখন থেকে দেখছি কি ভেবেই চলছিস? কই কিছু না তো। বলে দ্রুত খাবার শেষ করে সামিরাকে বলল, আজ থেকে কলেজ যাবি না, আর 2 মাস বাকি এক্সামের। বাবা বললে আজ থেকেই যাব। আমি কি নিষেধ করেছি নাকি? যত ইচ্ছা পড়বে, পড়া কমপ্লিট করার আগ পর্যন্ত পড়বে ইচ্ছা হলে। ভাইয়ার অনুমতি নিয়ে যাস তাহলে। আজ যাস না, আমি গেলাম। সোফার ওপর থেকে ব্যাগটা নিয়ে বের হয়ে গেল। নাবিল বাগানে ছিল। আরিয়াকে বাহির হতে দেখা মাত্র বলল, মন খারাপ? আরিয়া একবার নাবিলকে দেখে নিয়ে বলল, না। নাবিল আরিয়ার পাশাপাশি হাঁটছে। তাহলে এমন করে আসো যে? আমার লেট হচ্ছে। বাই বলে দ্রুত পায়ে গাড়িতে উঠল। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। অ্যাটিটিউডের ডিব্বা একটা, বাট আই লাইক ইট। বলে বাঁকা হাসল। কি হয়েছে রে বল তো? এমন করে আছিস সারাটা ক্লাস? ভালো লাগছে না। কি হয়েছে বল না, আমি তোর ফ্রেন্ড তাই না? আরিয়া প্রেমার দিকে তাকালো। বল না, আমরা তো সব বলি তাই না? সত্যি বলতে কিছু হয়নি, আমার শুধু কেন যেন রাগ হচ্ছে। কিসের জন্য? সেটাই তো জানি না। তোর ভিলেন বয়ফ্রেন্ডের খবর কি? জানি না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। একটা দিব ধরে। ভাইয়া তোকে সীমাহীন ভালোবাসে, সেটা এই কয়দিনই বুঝে গেছি, আর তুই বুঝছিস না। আমার লাগবে না কারো ভালোবাসা। ও, এখন বুঝলাম ভাইয়ার উপর রাগ করেছিস। না। তাহলে? জানি না। তা ভাইয়া কি করেছে? বারবার ওই লোকটার নাম কেন নিচ্ছিস? ভালোবাসা এমন হয় না, যেখানে আন্ডারস্ট্যান্ডিং নেই এমন ভালোবাসা চাই না আমার। কেন, কি করেছে ভাইয়া? রাগ উঠাস না, ওনার নামটা শুনতেও চাই না আমি। নাম নিলাম কখন? বলবি নাকি কাটতে নিব? তুইও বাচ্চা। যেটা ভাবিস। ভালো। ওকে, শুনবো না। বলে উঠে যেতে নিলেই আরিয়া বলল, ঠিক আছে বলবো, বস। লাগবে না, শুনবো না। ঠিক আছে যা। আরে তুই তো একটা পশ্চাৎ মেয়ে। এমনি ভালো। ঠিক আছে, শুনবো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।